আপনাদের পড়ে শোনাচ্ছি দেবেশ রায়ের ছোট গল্প দুপুর। জ্যৈষ্ঠ মাসের রবিবারে বেলা 12:30টার সময় ভাত খেয়ে যতীনবাবু রান্নাঘর থেকে বড় ঘরে এসে ঢুকলেন। ঢুকে দেখলেন বড় মেয়ে মায়া আয়নার সামনে দাঁড়িয়ে চুল খুলছে। ছোট মেয়ে সতী মেঝের ওপর মুকুলের পাশে শুয়ে আছে। মুকুল খালি গায়ে উপুর হয়ে শোয়া, একটা হাতের কনুইয়ের ভাঁজে মাথা রাখা, আরেকটা হাত মাথার উপর দিয়ে ছুঁড়ে দেয়া। সতীর হাতে একটা বই, হাঁটু দুটো তুলে সতী বই পড়ছে। গামছা দিয়ে মুখ মুছতে মুছতে যতীনবাবুর নামে 40-70 সেই ভদ্রলোক এইগুলি দেখে বিছানায় গিয়ে বসলেন। আর বসতেই হুড়মুড় করে ঘরে ঢুকলেন রেণুবালা, তার 35-70 স্ত্রী। মুখে ঘাম, আগুনের আঁচে আর গরমে মুখটা তামাটে। রেণুবালা সবেগে ঘরে ঢুকে চৌকির তলা থেকে একটা ডাব বের করলেন। ডাবের জলটাও একটু এগিয়ে দিতে পারো না? এক বিবি চুল আঁচড়াচ্ছ, আর এক বিবি নতুন ধোলাই শাড়ি পরে চিত হয়ে শুয়ে আছো। ওঠ ওঠ, হাজারবার বলেছি শাড়ি পরে ধুলোর মধ্যে বসবি না। বলতে বলতে রেণুবালা একটা চামচের উল্টো মুখ দিয়ে ডাব ফুটো করতে লাগলেন। অতই যদি শাড়ির মায়া, আমায় ফ্রক পরতে দিলেই পারো, ফ্রকই তো আমি পরতে চাই। বলতে বলতে সতী মেঝের ওপরেই পাশ ফিরে শুলো। আহা, ছোট্ট মেয়েটি আমার, ফ্রক পরে না ঘুরলে তোমার চলে? একেবারে কচিটি। বলতে বলতে পিরিচ করে ডাব থেকে জল ছিটকে রেণুবালার চোখে মুখে লাগল। রেণুবালা শাড়ির আঁচল দিয়ে সেটা মুছলেন। মুকুল বলে উঠল, মুছলে কেন মা? চেটে নিলেই পারতে, তোমারও ডাবের জল খাওয়া হতো। মুকুল উঠে বসল। রেণুবালা একটা কাচের গ্লাসে জল ঢাললেন। ডাবের ভেতর থেকে সাদা নারকোলের খানিকটা মেশানো জলদুধের বাটির জলের মতো জল বেরোতে লাগল, অতি মৃদু শব্দ করে। মায়া পিঠে চুলগুলোকে দুভাগ করে এক ভাগ সামনে নিয়ে এলো। তারপর এক হাতে চুলের গুছিটাকে মুঠো করে ধরে ঘান নামিয়ে আরেক হাতে চিরুনি চালাতে লাগল। রেণুবালা জলের গ্লাসটা যতীনবাবুর দিকে এগিয়ে দিলেন। যতীনবাবু ধরতেই নিচু হয়ে চৌকির তলা থেকে পানের ডিবেটা বের করে যতীনবাবুর হাতে দুটো পান দিলেন। নিঃশেষিত গেলাসটা স্ত্রীর হাতে দিয়ে সাপ্তাহিক পান দুটো মুখে পুরে যতীনবাবু বিছানায় কাত হবেন। পান তিনি খান না, রবিবারটা বাদে। রেণুবালা ডাবটা উঠোনে ছুরি দিয়ে বাইরে বেরিয়ে বললেন, মায়া, সতী, মুকুল, স্নানে যাও, আমি আর দেরি করতে পারবো না। যতীনবাবুও বললেন, যা না মুকুল, স্নান করে আয়। মুকুল মেঝের ওপর বসে থেকেই বলল, সতী আগে যাক। সতী বইয়ের পাতা থেকে চোখ তুলে বলল, কেন, তোমার আগে যেতে কি হয়? মায়া হাতের তেলোতে তেল ঢালতে ঢালতে বলল, কাউকেই এখন যেতে হবে না, আমি যাচ্ছি। মায়া তেল মাখল। আলনা থেকে একটা শাড়ি, একটা সায়া, একটা ব্লাউজ, একটা ছোট জামা নিয়ে বেরিয়ে গেল। বাইরে বেরোতেই মায়া রোদ দেখল। তাদের বাড়ির উঠোনটুকু ভর্তি রোদ, একটুও ছায়া নেই। বারান্দার ভেতরে কাছে টিনের ঢেউ খেলানো ছায়া ছাড়া। সিঁড়ি বেয়ে মায়া রোদের মধ্যে নামল, কুয়োর পাড়ে গেল, বাথরুমের ভেতর ঢুকে দরজাটা বন্ধ করে দিল। প্রথমে অন্ধকারে মায়া কিছু দেখতে পেল না। অভ্যাস মতো দড়িটাতে জামা কাপড়গুলো রাখতে রাখতে চোখটা অভ্যস্ত হয়ে গেল। অন্ধকার স্নানঘর, কিছুতেই ভাবা যায় না বাইরে এখন দুপুর, খাঁ দুপুর। মায়া বুঝল, সে যদি এখন গিয়ে জানালায় দাঁড়ায় দেখতে পাবে চোখ মুখ কুঁচকে ধুকে ধুকে উড়নচণ্ডী ছেলেগুলো বাড়ি ফিরছে। মায়া দেখল ঘরটা যেন রাত্রি। রাত্রির অন্ধকারে পুকুরের জল যেমন চকচক করে ওঠে, তেমনি এবড়ো থেবড়োভাবে চৌবাচ্চার জল চকচক করছে। পায়ের নিচে ঠান্ডা মেঝে। মায়া ভাবল, এতক্ষণ ধরে যে ঘুম ঘুম ভাব তাকে দখল করে আছে, ওই জল গায়ে পড়তেই সেটা কেটে যাবে। উত্তর দিক থেকে আকাশের মাঝখানে আসবার পথের মতো যে আকাশ, রান্নাঘরে জানালা দিয়ে সেদিকে একবার তাকিয়ে শিক হাতে রেণুবালা উনুনের সামনে উবু হলেন। স্নান করতে হবে, গাটা জ্বলে যাচ্ছে। আকাশটি নীল, মায়ের রংচটা নীল শাড়ির মতো। জানলা দিয়ে যতীনবাবু বাইরের দিকে তাকিয়েছিলেন। তার আকাশটা একটা দোতলা তেতলা বাড়ির ছাতের বাঁশের সঙ্গে লটকে আছে। যতীনবাবু পান চিবুতে চিবুতে সেই দিকে তাকিয়ে রইলেন কিছু দেখবার জন্য নয়, পানটা শেষ না করে ঘুমোনো যাবে না বলে। যতীনবাবু দু একটা রং চেনেন, কিন্তু জানেন না লাল, নীল, বেগুনি, সবুজ, এইসব চড়া চড়া রঙগুলো দেখে দেখে তার মুখস্থ হয়ে গেছে।
সবসময়ই দেখতে হয় না চিনে করবেন কি। কিন্তু তিনি গোলমেলে রঙের মধ্যে নেই। রেণুবালা যখন সেলাই ফোড়াই করত, তখন এই রঙগুলো চেনা থাকলেই বাজার থেকে সুতো কিনে আনা যেত। আজকাল আরও নানা রকম জটিল রং হয়েছে, সেগুলো যতীনবাবু চেনেন না। পরনের শাড়ির রং চিনে যখন রেণুবালাকে ডাকতে হতো, তখন রক্তাম্বরী, নীলবসনা সুন্দরী এইসব সম্বোধনেই চলত। আজকালকার ডাকগুলো জটিল হয়েছে, যতীনবাবু সেগুলো জানেন না। আকাশটার রং আধুনিক নয়। যতীনবাবু রংটা চেনেন, কিন্তু মনে করতে পারছেন না। কোনো ছেলেবেলার রং যেন। দু একবার এই রংটা তিনি দেখেছেন, কিন্তু নামটা জানেন না। কোনো নাম দিয়ে রংটাকে ভাবতে পারলেন না। আর পারলেন না বলেই জানলার কাছে গিয়ে পিচ করে পানের পিক ফেললেন বাইরে। আর ওপাশে জানলায় দাঁড়ানো সতী চমকে উঠল। বইটা শেষ করে থমথমে মন নিয়ে স্নান না করে সতী দুপুরে জানালায় এসে দাঁড়িয়েছিল। এই ঘরটার পেছনে একটা ছোট্ট মাঠ। মাঠের এক কোণে একটা ভাঙাচোরা ঘর। মাঠটা একটু উঁচু হয়ে রাস্তায় মিশেছে, নিচু হয়ে কাঠচেরাইয়ের জায়গায় নেমে গিয়েছে। সেই ছোট্ট মাঠটার পূব দিকে একটা বাড়ির ভেতরে বিরাট বড় ঝাঁকড়া আম গাছ। আম গাছের ছায়াটা এখন মাঠে নেই, বাড়ির ভেতরে চলে গেছে। সতী কিছু দেখছিল না, এমনি এমনি তাকিয়েছিল। এক হাতের আঙুল দিয়ে গত বিকেলের বাঁধা, তাই এলিয়ে পড়া চুলের মধ্য থেকে জট ছড়াচ্ছিল। আর এক হাতে শিক ধরা, হাতটা যেমনি নিজের অজ্ঞাতেই চুল টানছিল, চোখটাও তেমনি কি দেখছে না জেনেই দেখছিল। তাই যতীনবাবুর পিক ফেলা মাত্রই সতী চমকে উঠল। সতী তখন তাকিয়েছিল এই ঘরটার পেছনে যে ছোট ছোট, একেবারে ছোট, একটু বড়, আবার তার চাইতেও বড় কচু গাছগুলো আছে সেই দিকে। সেই এক একটা কচু গাছ থেকে যতীনবাবুর জানলার উচ্চতা হবে হাত তিনেক। সেই 3 হাত উঁচু থেকে সুপুরি, চুন আর খয়েরের লাল লালাসিক্ত পানের পিক। সবুজ, একেবারে সবুজ, একটু কালচে না। একটা কচি কচু পাতার ওপর পড়তেই সে চমকে উঠল। সতী, আঁচল তার কাঁধ বেয়ে মাটি ছুঁয়েছে। সতী, হাতের আঙুল তার অজ্ঞাতেই চুল ছুঁয়েছে। সতী, এখনও তার স্নান হয়নি। সতী চমকালো। চমকানোর পর আবার ওদিকে চাইতেই উত্তপ্ত মাটি আর সূর্য সেই লাল রসটাকে প্রায় শুকিয়ে ফেলল। তবু সতী চমকালো, ভয় পেল, তাই মাথা থেকে অন্যমনস্ক হাত ছিটকে এলো। ভয় পেল, তাই কাঁধের একটু আটকে থাকা আঁচল গড়িয়ে পড়ল। গড়িয়ে পড়ল, তাই ভয় পেয়ে ছুটতে গিয়েও সতী ছুটতে পারল না। হেঁটে ঘরটুকু পেরিয়ে বারান্দার চৌকির কাছে খপ করে বসে পড়ল। উঠোনে ফেলে দেওয়া ডাবটা নিয়ে মুকুল ফুটবল খেলছে। বাঁ পায়ে কিক মেরে ডান পায়ে নিচ্ছে, ডান পায়ে কিক মারছে সোজা, আবার ছুটে গিয়ে সেটাকে ধরছে। ধরে পায়ের পাতার ওপর তুলে হাই কিক মারার চেষ্টা করছে। সতী এসে বারান্দার চৌকিটাতে বসামাত্র মুকুল চেঁচালো, দেখ সতী, কর্নার কিক এলে ডান পায়ের পাতাটা একটু ছুঁয়ে হাই কিক মারতে হয়। তারপরই ডাবটাকে হাই কিক করলো সতীকে লক্ষ্যে রেখে। ডাবটা সামান্য উঠে ধপ করে পড়ে একটু গড়িয়ে দুলতে লাগলো। মুকুল ডাবটার ওপর ডান পা রেখে সেটাকে নাড়াচাড়া শুরু করলো। উঠোন ভরা রোদ্দুর, ডাব আর মুকুলের একটা ছায়া পড়েছে মুকুলের পায়ের নিচে। এলো চুল খোঁপা করে এক হাতে ধোয়া পাকানো জামা কাপড়, আর এক হাতে গামছা নিয়ে মায়া উঠোন পেরিয়ে ঘরের দিকে আসছে। তার পা ভেজা, ভেজা পা জল পা আঁকছে উঠোনে। দুটো তিনটে পা আঁকা হতে না হতেই উত্তপ্ত মাটি আর সূর্য মায়ার পা থেকে সব জল শুষে নিল। মায়াকে আসতে দেখে সতী মুকুল কলঘরের দিকে দৌড়ল। সতী পৌঁছতে না পৌঁছতেই মুকুল কলঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে হা হা করে ভেতর থেকে হাসতে লাগলো। পাজি কোথাকার বলে সতী চলে যাবার জন্য পা বাড়ালো। ভেতর থেকে মুকুল চাচালো, এই সতী, গামছাটা দিয়ে যাস। সতী উঠোনটা পেরিয়ে বারান্দার তার থেকে ঝোলানো গামছাটা টান দিয়ে নিল। ঝনঝন করে তারের শব্দ হলো। দরজার কানায় গামছাটা রাখতে রাখতে বলল, দাদা, রেখে গেলাম। অন্ধকার ঘরে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে চৌবাচ্চার জলের দিকে তাকিয়ে থেকে মুকুল ভাবতে লাগলো, মাথায় তেল দেওয়া হয়নি, আবার গিয়ে দিয়ে আসবে কিনা। আজ আবার বিকেলে একটু খেলার ইচ্ছে ছিল, পায়ে তেল মালিশ করতে হতো। ধুত, যে গরম, স্নানটা তাড়াতাড়ি করে নিতে হয়। দুপুর বেলা তো কম হয়নি। এ ঘরটায় অন্ধকার। আজ দুপুরে ঘরটার দরজা জানলা বন্ধ করে এমনি অন্ধকার করে ঘুমোতে হবে। বাইরের দুপুরটাকে হুট আউট করে দিলে ঘুম আসবে ভালো।
দুপুর যদি টের পাওয়া যায় তবে তো ঘুম কিছুতেই আসবে না। ঘটিটা তুলে নিয়ে মাথায় গপ গপ করে জল ঢালতে লাগলো। জলটা মাথা থেকে দ্রুত স্রোতে সারা শরীরে ছড়িয়ে পড়ল। এতক্ষণের ঢিস ঢিসে ভাবটা কাটছে। মনে হচ্ছে এবার একটা ঘুমের পরিতৃপ্তি। না, স্নান করে বসে থাকা যায় না, খেতে হবে এখুনি। স্নান খাওয়া হলে আর দুপুরটা ছুতে পারে না। মুকুল মাথায় আরও জল ঢালতে লাগলো। যতীনবাবু রং চেনেন, রং জানেন না। রোদ আর আগুনে মুখের রং কি হয়, ঘামের রং কেমন তিনি জানেন না, তবে চেনেন। এই রেণুবালাকে দেখে দেখেই চিনেছেন। রেণুবালা হাঁফসিয়ে বললেন, কি গরমই পড়েছে। হাতের পাখাতে একটু গতি দিয়ে যতীনবাবু গরমটা দূর করতে চাইলেন। রেণুবালার গায়ের ঘামের গন্ধ যতীনবাবুর নাকে লাগছে। রেণুবালা আবার বললেন, কি গরমই পড়েছে। যতীনবাবু বললেন, এখনই স্নানে যেও না, একটু বিশ্রাম করে যাও। আয়নার সামনে চুল আঁচড়াতে আঁচড়াতে 20 বছরের মোটাসোটা মায়া মুচকে হেসে মনে মনে বলল, আহা, খেয়ে দে ঘুমোনো হচ্ছে, মুখে যত আদর। একটু দেরি করে খেলে মহাভারত অশুদ্ধ হতো না। বাহ, আমি তো দেরি করেই খেতে চাইলাম, তুমিই তো। ঠিক আছে, আমি স্নান করে আসি, তুমি জেগে থাকো, আমার খাওয়ার সময় গল্প করতে হবে। সেই পিক ফেলা জানলাটা দিয়ে দূরের কোনো দোতলা তেতলা বাড়ির ছাতের বাঁশের সঙ্গে লটকানো আকাশটার দিকে তাকিয়ে রইলেন রেণুবালা। যতীনবাবু দেখলেন রেণুবালার থুতনিটা ঘামে ঘামে আরো ছুচল। রেণুবালা সিঁথিতে সিঁদুরের একটা চড়া, মা শীতলার পাথুরে মাথার মতো। মায়া চিরুনিটা টেবিলের উপর ছুঁড়ে দিল। চিরুনিটা রেণুবালার সিঁদুরের কৌটোতে গিয়ে লাগলো। কৌটোটা গড়াতে গড়াতে এক জায়গায় আটকে গেল। মুকুল ঘরে ঢুকে বলল, খেতে দাও, খিদে পেয়েছে। তুমি আগে খেতে এলেই পারো। এ মা, তোমাকে নিয়ে আর পারা গেল না, আমার ওই ছাড়া লুঙ্গিটা পরলে। আলনা থেকে একটা ধোয়া পাজামা মুকুলের কাঁধে ছুঁড়ে দিয়ে মায়া বেরিয়ে গেল। ভাত বাড়ছি, খেতে এসো। দিদিটার এমন সূচি ভাই। ঘজঘজ করে চুল আঁচড়ে মুকুল বেরিয়ে গেল। দুপুর খা স্নানাহারে পরিতৃপ্ত মানুষটির তৃষ্ণা পেল। অস্নাত অভুক্ত মহিলাটির ঘুম পেল। তিনি বালিশে মাথা না দিয়ে শুয়ে পড়লেন। দুপুর খা কলঘরের মাঝখানে সতী দাঁড়িয়ে। শরীরটা তৃষ্ণা, বড় তৃষ্ণা, বাঘে চোখের মতো জল জল। রেণুবালার গায়ে ঘামের গন্ধ, মিষ্টি বোটকা। রেণুবালা জামার বোতাম আটকাননি, গলার ঘাম, বুকে ঘাম। তোকে খাওয়ানো একটা হ্যাঙ্গামা, পরিষ্কার করে খেতে পারিস না, অসভ্য কোথাকার। সপ্তাহতেই হুড়োহুড়ি। মুকুলকে ভালো করে খাওয়াতে চাইল মায়া। মুকুল ভেবেছিল খেয়ে দে ঘুম দেবে। স্নানের আগে যেমন মনে হয়েছিল স্নান করলেই দেহ মনের বিস্বাদটা কেটে যাবে, অথচ কাটল না। খাওয়ার আগে তেমনি মনে হয়েছিল খেলে পরে চোখ মুখ কোচকানো আর চামড়ার শুকনো ভাবটা কমবে, অথচ কমছে না, কমবে না। খাওয়াটা বিশ্রী। রেণুবালার গলার ঘাম। হাতের তেলো দিয়ে ঘামটা যতীনবাবু মুছে দিলেন। তেলোটা চটচট করে উঠল। রেণুবালা খোলামেলা, সতী হিলহিলে। এই শরীরটা উত্তপ্ত, তৃষ্ণার্ত, কাতর। শরীরটা জ্বলছে। সতী তার হাতের কনুইয়ের ভাঁজে মুখটা ডোবালো। গন্ধ, ঘামের, পিপাসার, জ্বালার, দুপুরের মিষ্টি বোটকা গন্ধ, দুপুরের খাওয়াতে চাওয়া, দুপুরের খেতে ভালো না লাগা। দুপুর ভরে আসছে। দুপুর টইটুম্বুর টস করছে দুপুরটা। মধ্য সমুদ্রের মতো নিস্তরঙ্গ, বিরাট, ব্যাপক। চুম্বক পাহাড়ের মতো আকর্ষক। ফুলশয্যার পুরুষের মতো স্থির, সবল, জ্বলন্ত। সতী বারান্দার চৌকিতে শুয়ে আছে। বারান্দার চালে সিলিং নেই, 3 পাশ খোলা। হু হু করে মাঝে মাঝে গরমের দমকা বাতাস ছুটে আসছে। ছ্যাঁকা লাগানো গরম হাওয়া মাথা, মুখ, গা, গলা পুড়িয়ে দিয়ে চলে যাচ্ছে। সতীর সারা গায়ে সূর্যের হলকা লাগছে। সতী চোখ বুজে আছে, ঘুমিয়ে নেই। তার কপালে ঘাম, গলার 3টি ভাঁজে ঘাম। ঘামের গুড়ি গলা থেকে ব্লাউজের ভেতর নেমে গেছে। নিচে ঠোঁটের তলায় ভাঁজে ঘাম। চোখের পাতার সমস্ত রেখা ঘামে ভরা। কপালের দুপাশে ঘাম চিকচিক করছে। ওপরে ঠোঁটের মাঝখানে ছোট্ট খাদে ঘাম। সতীর শাড়ির আঁচল পিঠের তলা থেকে বেরিয়ে বুকের ওপর দিয়ে নিয়ে গিয়ে ডান দিকে জড়ো হয়ে আছে। সতীর ফর্সা শরীরটা যেন কোনো রকমে ঢাকাঢুকো দিয়ে পড়ে আছে। সতীর ভেতরটা আগুনের মতো লাল। তপ্ত ইস্পাত সতী পড়ে আছে বিধাতার পরিকল্পনার অভাবে। সতী ভাবছে সে ছাড়া সবাই ঘুমিয়ে। এই ঘরটায় বাবা মা দাদা, ওই ঘরটায় দিদি। সে ঘুমোচ্ছে না। সতীর সেই নিথর শরীর 2-1 বার মুচড়ে উঠল।
সবুজ, কচি, একেবারে কচি, পাতলা, তার বুকের চামড়ার মতো কোমল, মসৃণ, নরম, নিটল কচু পাতার ওপর সুপুরির কুচি আর চুনক্ষয়ের মেশা একগাদা পিক পড়ল আর পিছল আর আকাশমাটি শুষে নিল। সতীর শরীর মুচড়ে উঠল। শরীর মোচড়ানোর গলায় 3টে রেখা ভেঙে অনেকগুলো হয়ে গেল। মোচড়ানি থেমে গেল, স্থির হলো। সতীকে যেন কাতর করেছে বাইরের সূর্য নয়, ভেতরের রক্ত। হৃৎপিণ্ডে রক্তগুলো হু হু করে ছুটে আসছে। হৃৎপিণ্ডটা দপদপ করে, ফাটে না। বুকটা ধরফরায়। রক্তগুলো আবার শিরা উপশিরা দিয়ে ফিরে যায়। সেই প্রচণ্ড গতি রক্তস্রোতকে দেহে ধারণ করে সতী ধরণীর মতো স্থির আর বিবশ হয়ে পড়ে আছে। সতী কান পেতে রইল। একটা কাতর ধ্বনি বিকেলের বাতাসের মতো ধীরে ধীরে পথ বয়ে আসছে। দুয়ানার ব্যাং বেহালার ধ্বনি। কি একটা গান বাজাচ্ছে বেহালাওয়ালা। ওই দুটো পাতলা ছোট বেটে তারে সে সুর পুরোপুরি খোলে না, বাজে না। তবু বেটে মোটা তারে এমন একটা সুর বাজছে যা সতীর কানে, ঘাটে বসে থাকা মেয়ের কানে ভাটিয়ালের মতন বাজছে। বিধাতার অতি ব্যস্ত কোনো দিনের কোনো এক ফাঁকে কোনো রকমে গড়ে তোলা সতী নামক এই আধা আধি মানুষ চতুর্দশী বাঙালি মেয়েটার ব্যথা বুদ্ধির অমিল ও ইচ্ছাশক্তির গরমিলে ভরা মনটা সেই সরু মোটা বেটে তারে মোটা রোমশ হেরে আঙ্গুল দিয়ে বাজানো অর্ধেক সুরে উদাসী হাওয়ায় নড়া ঘরের শিকলের মতো দুলছে। সারাদিন শুধু বাসন মাজা আর কাপড় কাচা, গধূলি বেলাটুকু আছে ঘাটে বসে ভাটিয়াল সুর শোনার জন্য। সতী কান পেতে রইল। সুরটা বাজুক, বাজুক, বেজে বেজে তার তৃষ্ণা মেটাক। তাকে শীতল করুক, যাতে সে নিজেকে নিজে ছুঁতে পারে। তাকে কঠিন করুক, যাতে সে নিজেকে নিজে উদ্ধত করতে পারে। তাকে গতি দিক, যাতে সে উদ্ধত শীতল কঠিন দেহটা নিয়ে অস্তিত্বের মতো সুন্দর আর অবস্থিতির মতো নিশ্চিন্ত হয়। কিন্তু তার আগে এই সংকীর্ণ দেহ আর মনের তৃষ্ণা মেটাও, তৃষ্ণা মেটাও, তৃষ্ণা মেটাও। অনেক ছেলের মা শিথিল দেহ শ্লথ যৌবন নারীর মতো দুপুরটা হাঁফসাচ্ছে। জিভ আর দুপাশের দুটো ছোচলো দাঁত বের করে দুপুরটা পড়ে আছে মাদি কুকুরের মতো। যতীনবাবু চোখ বুজে চিত হয়ে পড়ে আছেন। তিনি ছাড়া আর সবাই যেন ঘুমে অচেতন। এ ঘরে রেণুবালা আর মুকুল, ও ঘরে মায়া, বারান্দায় সতী। মরার পরও চৈতন্য থাকলে চিতার আগুনে তপ্ত হতে ও অঙ্গার হতে যেমন লাগত, যতীনবাবুর যেন তেমনি লাগছে। অপেক্ষা করে আছেন আগুন হয়ে জ্বলতে জ্বলতে কখন তিনি অঙ্গার হবেন। তারপর নদী থেকে মাটির কলসিতে জল এনে ঢেলে তাকে নিশ্চিহ্ন করা হবে। মাটির কলসি করে বয়ে আনা জলে লুপ্ত হবার ইচ্ছায় যতীনবাবুর সারা শরীরটা জ্বলছে। আর এই প্রজ্বলন্ত মানুষটির দিকে তাকিয়ে বসে আছে দুপুর, এই শ্লথ যৌবন দুপুর। তার চিন্তা থেকে অদূরে এই দুপুর যেন তেমনি এক মহিলার মতো বসে আছে, যার সারাটা মুখ ঘাম আর আগুনে তামাটে, যে গায়ে জামা দিয়েছে অথচ বোতাম না আটকানোয় বুক দেখা যাচ্ছে। বহু প্রসবিনীর মতো যার উদরে অনেকগুলো ভাঁজ পড়েছে, যার সারা শরীরে নেশা স্মৃতি আনা মদের গন্ধের মতো ঘামের গন্ধ, যার গলায় ঘাম এবং সেখানে হাত দিলে হাত চটচট করে। অফিস পাড়ার দুপুরবেলার পানওয়ালির মতো নেশাতুর এই দুপুরের চোখ। যতীনবাবু চোখ বুজে থাকলেন। একটা ভাঙা অস্পষ্ট আধা চেনা সুর যতীনবাবুর কানে গেল। অফিসের হিসেব কষা দুপুরে পাশের ছোকরার গুনগুন গানের মতো, মৃদু তাই অবাধ। সুরটা পুরো চেনা যায় না, বোঝা যায় না, স্পষ্ট করে বাজছে না কেন? সুরটা বোধহয় তার গায়ে চর্বিতে ঠেকে যাচ্ছে। সেই মেয়েটার গায়ে চর্বি নেই। হিলহিলে তরতরে নদীর মতো সুরটা বয়ে আসছে, অথচ দেখা যাচ্ছে না। ব্যাং বাজনা বেহালার দুটো মোটা তারে কোনো সুরে পুরোটুকু বাজে না। মাটির কলসিনে নদীর ঘাটে যে জল আনতে গেছে, সে এত দেরি করছে কেন? অফিসের বসন্ত তো প্রতিদিন দুপুরে ঠিক এই সময় এক গ্লাস জল দিয়ে যেতে ভোলে না। বেহালার সুরটা পূর্ণ হচ্ছে না কেন? পুরোটা বাজাও, পুরোটা বাজাও। ছোকরা ছেলেটা গুনগুন করে গায় কেন? পুরোটা কেন গায় না? দেহে চর্বিটা গলে গলে যাক, সুরটা এসে বুকে ঘা দিক। তার আগে যৌবনের মতো উজ্জ্বল শ্যামলতা, প্রাণের মতো উদ্দীপনা শরীরটাকে ছেয়ে দিক। বড় তৃষ্ণা এ দেহের, এ মনের। জল দাও, সুর দাও। ছোট্টখাট্ট ভুঁড়িওয়ালা মাঝবয়সী এক ভদ্রলোকের মতো দুপুরটা ঘুমোচ্ছে। দুপুরে শরীরের শক্তিটা চর্বি হয়ে যাচ্ছে। চর্বিটা হাড়টাকে ঢেকে দিচ্ছে। হাড়ের স্পর্শ আর পাওয়া যায় না। মোটা থলথলে ভুঁড়ি যেন গায়ের সঙ্গে লাগে আর পিছলয়। চোখ বুজে রেণুবালা শুয়ে আছেন। রেণুবালা বাদে আর সবাই যেন ঘুমিয়ে। মেঝেতে মাদুর বিছিয়ে মুকুল, বারান্দায় সতী, ও ঘরে মায়া,
আর বিছানার ওই পাশে যতীনবাবু। কেবল জেগে আছেন রেণুবালা, পড়ে আছেন অন্তঃসত্ত্বার মতো নিথর হয়ে। রেণুবালার মনে হলো প্রথম অন্তঃসত্ত্বা হতে কেমন লাগে ভুলে গেছেন। তার খুব ইচ্ছে হলো আবার তিনি জননী হন। তার গলা দিয়ে গঙ্গানি বেরুক, শরীরটা মুচড়ে উঠুক, শরীরের ওপর একটা ভার নেমে আসুক, গর্ভের কোষে তার রক্তের মধ্যে নতুন আন্দোলন আসুক, আন্দোলন থামুক, রক্ত থিতক, জমাট হোক, একটা ছোট্ট পোকা হোক, পোকাটার গায়ে মাংস লাগুক, পোকাটা বড় হোক, পোকাটা মানুষের শিশু হোক, শিশুটা ভারী হোক, হাত পা কান নাক চোখ ফুটুক, বাচ্চাটা আরো বড় হোক, আরো ভারী হোক, পেটের ভাঁজগুলো ফুলে উঠুক, পেটটা টান টান করে ফুলুক। প্রথম অন্তঃসত্ত্বা বইয়ের মতো রেণুবালার তলপেট ভারী, গা থমথম, যেন তার সারা শরীরে রস এসেছে। মুখ ভারী, চোখ ভারী, বুক ভারী। দুপুরের পেটের ভেতর যেন একটা বাচ্চা ঘুরে ফেরে, নিঃশ্বাস নেয়। দুপুরের যেন বড় কষ্ট হয় কোমর বেঁকাতে, নিচু হতে, যেন ফোলা তলপেটের ওপর হাতটা রেখে রেণুবালা নিথর হয়ে পড়ে আছেন। শরীরের আরামের জন্য যিনি পেটটা হাতাচ্ছেন, সেই মোটা ভারী বাচ্চাটা পেটের ভেতর দাপাদাপি গুতুগুতি করে। ছটফট করেন রেণুবালা। রেণুবালা চোখ বুজে দেখলেন পাশের বাড়ির ঝাঁকড়া আম গাছটার পাতায় পাতায়, ডালে ডালে, সারা গায়ে অসংখ্য কাঠপিঁপড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। সুরে সুরে কথা বলছে, উঠছে নামছে, চলছে ফিরছে। এক একটা পিঁপড়ে কোটরের ভেতর থেকে অন্য পিঁপড়েকে সুর দিয়ে টেনে ধরে নিয়ে যাচ্ছে। কান পাতলেন রেণুবালা। একটা সুর দুপুরে বাজছে, আধো চেনা একটা সুর, মায়া হওয়া সময়কার মতো অস্পষ্ট। পুরো সুরটা শোনবার জন্য রেণুবালা অধীর হয়ে উঠলেন। কেন গাছের কোটরের ভেতরে দুটো কাঠপিঁপড়ে অধীর হয়ে জড়াজড়ি করছে? কেন সুরটা পুরো বাজছে না? দুপুর ভরে কেন বাজছে না? শরীর ভরিয়ে কেন বাজছে না? মোটা ছোট তারে একটা সুরের আভাস মাত্র বাজছে। রেণুবালা মন দিয়ে সেটাকে পুরো করতে চাইলেন। একটি পিঁপড়ে জীবনের অনুপরিমাণ বীজ রচনা করে নিয়ে কোটর থেকে বেরিয়ে এলো। সুরটাকে মনে মনে পুরো করতে চাইছেন রেণুবালা। একটা সুরের জন্ম হোক, একটা জীবনের জন্ম, বেহালাওয়ালার মোটা হাড় হেরে হাতে ধরা ছড়ের মতো, মাটির বেহালার ওপর ছড়ের গতির মতো। রেণুবালার শরীরটা সৃষ্টির কামনায় কাঁপতে লাগলো। সুরটা পূর্ণ হোক, পূর্ণ হোক। কিশোরীর মতো দুপুরটা ধীরে ধীরে ফলে উঠেছে, ভরে উঠেছে। খুব চেনা অথচ রহস্যময়, সুন্দর। দূরে দাঁড়িয়ে মাঠে ফুটবল খেলতে খেলতে দেখা কোনো দোতলা বাড়ির বারান্দায় দাঁড়ানো মেয়ের মতো, দূরের, তাই মনের কাছের, তাই সুন্দর। মুকুল শুয়ে চোখ বুজে, যেন সে বাদে আর সবাই ঘুমিয়ে। চৌকির ওপর বাবা মা, বারান্দায় সতী, ও ঘরে দিদি। বাইরে ঝাঁঝা রোদ মুকুলের চোখের পাতায় পড়েছে। চোখ বন্ধ থাকলেও রঙিন রঙিন কী সব দেখা যাচ্ছে যেন। ডুব দিয়ে জলের তলায় চোখ খুললে যেমন দেখায় তেমনি। কি রং মুকুল সেটাই জানতে চায়, বুঝতে চায়। লাল, নীল, সবুজ, হলদে, বেগুনি, এসব পুরনো মোটা রং নয়। এই রংটার সঙ্গে আরেকটা রং মিশে কি একটা রং, তাই জানতে চায় মুকুল। রং চিনতে চায়। সাদা পাতলা শাড়ির নিচে ফিকে সবুজ ছায়া পড়লে যেমন আরেকটা রং হয়ে যায়, বোঝা চোখের পাতার উপরে দুপুরের রং তেমনি লাগছে। একটা রং হলে তো হতোই, নানা রং। সাঁতার কাটবার সময় ছিটকে ওঠা জলের রামধনুর মতো জটিল। এই জটিল রংগুলোতে রঙিন দুপুর। একটা অস্পষ্ট সুর মুকুলের কানে এলো। ভাঙা ভাঙা আধো চেনা কান্নার মতো কি এক সুর দুপুরের পথ দিয়ে চলেছে, দ্রুত অথচ বিষণ্ণ। বিরাট মাঠের মধ্যে দুপুরের মরীচিকার মতো সুরটা কাঁপছে। ঘামে আবছা হয়ে আসা দৃষ্টিতে সেটাকে রঙিন দেখা যাচ্ছে, জটিল রঙিন। সুরটা পুরোপুরি বাজছে না কেন? ওই মরীচিকার মতো জটিল রঙগুলো স্থির হয়ে একটা দেহ পাক, স্তম্ভিত রামধনুর মতো। তারপর মুকুল সেই রঙগুলোকে দেখবে, সুরের রং চিনবে। অথচ সুরটা একটা পুরো সুর হচ্ছে না, আভাসেই শেষ হয়ে যাচ্ছে। চুইংগাম ছাড়া দৌড়লে গলায় যেমন কাঁটা কাঁটা বেঁধে, মুকুলের গলায় তেমনি বিঁধছে। আর সুরটা পুরো বাজছে না কেন? বোঝা চোখের পাতার ওপর রঙের খেলা দেখতে ও বুঝতে মুকুল অধীর হয়ে উঠল। ওই সুরটা পুরো না হলে রংটা পুরোপুরি খুলবে না। সুর তোলো, পুরো সুর। দুপুরটা ফটোয় দেখা পুরুষকে কল্পনা করার মতোই বাস্তব অথচ অলিক। আর আশঙ্কায় দুরু দুরু, সম্ভাবনায় রঙিন, ব্যর্থতায় ধবধবে। 20 বছরের মোটা মায়া শুয়ে আছে। ঘাম তার সারা শরীরে কোথাও নেই, কিন্তু দেহটার রং টকটকে। 20 বছরের মোটাসোটা মায়া যেন অফিস থেকে কারো ফেরার অপেক্ষায় শুয়ে। জুতোর শব্দ শুনলেই উঠে বসবে। মায়া চোখ বুজে আছে। আর সবাই যেন ঘুমিয়ে। ও ঘরে বাবা মা, মুকুল, বারান্দায় সতী।
15-16 দিনে চেনা এক পরম প্রিয়জনের কাছ থেকে আসা প্রথম নীল চিঠির মতো অতল রহস্য দুপুরটার। কি সে রহস্য? সেটা বের করার জন্য মায়ার মন দপদপ করল। রহস্যের খানিকটা ছোঁয়া ঠোঁটে, শুকনো খড়খড়ে উষ্ণ তৃষিত ঠোঁট। রহস্যের খানিকটা আভাস আঙুলের আগায়, নরম আঙুলের ডগা রক্তে টকটক। না পাটকিলে, না গেরুয়া, না কোনো রঙই নয়, কিরিমিরি আঁকা। দুপুর, দুপুর, দুপুর। মুকুলটা ভারী নোংরা, ছেঁড়া লুঙ্গি পরে ছড়িয়ে ছিটিয়ে খায়। সেই অফিস ফেরতা পায়ের শব্দ কোনোদিন আসবে না। একটা সুর শোনা যায়, কান পেতে থিতিয়ে থাকে মায়া। সুর, বেহালার সুর। কোনো একটা গভীরে কে যেন হাড় হেরে আঙুলে চেনা সুর বাজাতে বাজাতে চলেছে, আর মায়া সেটা শুনছে। পুরোটা বুঝতে পারছে না, অথচ পুরোটা শুনবার জন্য তার মন ছটফট করছে। আর এই বাড়ির চারপাশের রাস্তা দিয়ে ওই ব্যাঙ বাজনা বেহালা সারাটা দুপুর ধরে বেজে চলেছে। ছন্ন ছাড়া লক্ষ্মী ছাড়া উড়নচণ্ডী দুপুরটার উদ্ভ্রান্ত মনের কাছে বেহালাটা যেন কি শুনতে চায়, শোনাতে চায়। কোত্থেকে একটা সুর এনে অন্যমনা দুপুরের কানের কাছে কে বাজাচ্ছে? মায়া ভাবে, যতবার সুরটা এসে কানে ধাক্কা দেয় ততবার ভাবে কোথায় কি একটা দরজা যেন খুলে যাচ্ছে, যার অপর পারে অতল রহস্য। এই সুরটা পুরো বাজুক, সেই দরজা পুরো খুলুক, সেই রহস্যময় কল্পনা পুরোটা দেখা যাক। সুরটা চেনা যায় না, জানা যায় না, নিজেকেই সান্ত্বনা দেয় মায়া। ও চেনা যায় না, ও জানা যায় না। ডাকে ফেরত দেয়া মায়ার ছবির মতো দুপুরটা ঈষৎ মলিন হয়ে যাচ্ছে। হাতে হাতে ব্যবহারে ঈষৎ অপরিচ্ছন্ন। মাটির বেহালা বেজে চলেছে, বাঁচতে বাঁচতে যেন মিলিয়ে যাবে। দুপুরটা থিতিয়ে আসছে, থিতিয়ে থিতিয়ে যেন বিকেল হয়ে যাবে। সতী পড়ে আছে বারান্দার সেই চৌকিতে। গোধূলি লগ্ন শেষ হয়ে এসেছে, এবার ঘরে ফেরার পালা। ভাটিয়ালের সুর মনে নিয়ে ভরা কলসি কাঁখে আবার ধরা বাঁধা জীবনে ফিরে যাওয়া। কিন্তু তার আগে সতীর তৃষ্ণা পুরোপুরি মিটল না কেন? তৃষ্ণা না মিটিয়ে বেহালা কেন চলে গেল? দুপুরটা কেন বিকেল হয়ে যাচ্ছে? সতী চৌকির ওপর উঠে বসল। মাটির বেহালা বেজে চলেছে, বাঁচতে বাঁচতে যেন মিলিয়ে যাবে। দুপুরটা থিতিয়ে আসছে, থিতিয়ে থিতিয়ে যেন বিকেল হয়ে যাবে। যতীনবাবু ঘরে চৌকিতে পড়ে আছেন। এ দেহে যৌবন ফিরে আসতে না আসতে বেহালাটা থেমে গেল। দুপুরটা চলে গেল। বেহালার সুরের নদী বেয়ে এক নদীর মতো মেয়ে যে বড় কাছাকাছি এসেছিল। আবার দুপুরের বসন্তের দেওয়া জলে তৃষ্ণা মেটাতে হবে। যতীনবাবু চৌকির ওপর উঠে বসলেন। বেহালাটা বেজে চলেছে, মিলিয়ে যাবে যেন। দুপুরটা থিতিয়ে আসছে, বিকেল হয়ে যাবে যেন। রেণুবালা শুয়ে আছেন। বেহালা সুরের মতো শরীরটা যেন কিছু একটা সৃষ্টি করতে যাচ্ছিল, দেহটা যেন সুর হয়ে উঠছিল। তার আগেই দুপুরটা মিলিয়ে গেল। রেণুবালা উঠে বসলেন। বেহালাটা বেজে চলেছে, মিলিয়ে যাবে যেন। দুপুরটা থিতিয়ে আসছে, বিকেল হয়ে যাবে যেন। মুকুল শুয়ে আছে, বোজা চোখের পাতায় বিচিত্র রঙগুলো স্তম্ভিত রামধনুর গঠন পেতে পেতেই দুপুরটা ফুরিয়ে যাচ্ছে। বেহালাটা মিলিয়ে যাচ্ছে, আকাশে রামধনু আবার মিলিয়ে গেল। মুকুল উঠে বসল। বেহালাটা বেজে চলেছে, মিলিয়ে যাবে। দুপুরটা থিতিয়ে আসছে, বিকেল হয়ে যাবে। মায়া শুয়ে আছে। বেহালার সুর যে অন্য জগতের দরজাটা একটু একটু খুলছিল, সেটা আবার একটু একটু করে বন্ধ হয়ে যাচ্ছে। কি এক রহস্য একটু দেখা যাচ্ছিল, আর যাবে না। মায়া উঠে বসল। সতী বারান্দা থেকে এ ঘরে এলো, মায়া ও ঘর থেকে এ ঘরে এলো। যতীনবাবু, রেণুবালা, মায়া, সতী, মুকুল পাঁচজনের দিকে তাকিয়ে স্থির হয়ে রইল। আর মাটির বেহালাটা নিজের ছোট্ট দেহটিতে পাগলের মতো ঝোড়ো সুরের আওয়াজ এনে যেন বিদীর্ণ হয়ে থেমে যাবার আয়োজন করছে, যেন ঝড়ের সঙ্গে লড়ছে চড়ুই পাখি। হঠাৎ একটা ট্রাকের জান্তব আওয়াজে মাটির বেহালার সুরটা থেমে গেল। তারা পাঁচজন একটুক্ষণ অপেক্ষা করল। সুর আর শোনা গেল না। পাঁচজন আবার পাঁচজনের দিকে চাইল, চেয়েই থাকলো, যেন পাঁচজন পাঁচজনকে কিছু একটা বলবে। ঈষদভিন্ন পাঁচটি ঠোঁটে তার আভাস। দুপুরটা ধীরে ধীরে বিকেল হয়ে গেল।